আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব মূলত নবম দশম শ্রেণীর 2022-23 শিক্ষাবর্ষের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। আমরা মূলত পদার্থবিজ্ঞানের একটি প্রথম পর্ব আলোচনা করছি। আজকে আমাদের মূলত পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পর্ব। এখানে আমরা আলোচনা করব শক্তি কি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন উৎস, শক্তির নিত্যতা, শক্তির রূপান্তর, গতিশক্তি, কাজ শক্তি উপাদান এবং কি বিভব শক্তি নিয়ে। আমরা সর্বপ্রথম আসি শক্তি জিনিসটা কি। শক্তি, মনে করি এখানে এক ব্যক্তি আছে, এখানে একটা বস্তা বা কোনো একটা বস্তুই ধরি, এখানে বস্তুর ওজন হচ্ছে মূলত 60 কেজি। আরেকটা এখানে ব্যক্তি আছে, মনে করি যে আমরা যে লোকটা হচ্ছে অনেক শক্তিশালী, একটু কম শক্তিশালী, ঠিক আছে। এই লোকটা মূলত এই বস্তুটাকে সে বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু এই ব্যক্তিটা মূলত অন্য জায়গায় নিয়ে যেতে পারে না। এর মানে আমরা কি বলতে পারি, এই ব্যক্তিটার এই কাজটা করার সামর্থ্য আছে আর এর কি নাই। এর মানে এর সামর্থ্য আছে দেখে সে কাজটা করতে পারতেছে, সুতরাং আমরা এটাকে বলবো কি শক্তি। তাহলে শক্তির সংজ্ঞাটা কি হবে, কাজ করার সামর্থ্যকে কি বলা হবে, শক্তি বলা হবে। যেহেতু এটা মূলত কাজ করার একটা সামর্থ্য, সুতরাং আমরা বলতে পারি আমাদের যে কাজের মাত্রা একক আছে, ঠিক শক্তির মাত্রা একক মূলত একই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের শক্তি। এবার আসি শক্তির বিভিন্ন রূপ। আমরা মূলত আমাদের সচরাচর দৈনন্দিন জীবনে আমরা শক্তির বিভিন্ন রূপ দেখে থাকি। কখনো দেখতেছি গতিশক্তি, কখনো বিভব শক্তি, কখনো আবার আমরা দেখতেছি বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসে। আমাদের পাঠ্য বইয়ে মূলত 9 ধরনের শক্তির কথা বলা হয়েছে। মূলত অনেক সময় দেখা যায় যেগুলো এমসিকিউ আসে, আমরা সেটাকে একটা টেকনিক আকারে মনে রাখবো। সেটা হচ্ছে যে নিরা নিরা অযথা সৌরশক্তির আলোয় বিদ্যুতের চুম্বক দিয়ে খেলে। এখানে নিরা অযথা সৌরশক্তির আলোয় বিদ্যুতের চুম্বক দিয়ে খেলে, এখানে নিতে হচ্ছে নিউক্লিয় শক্তি, নিউক্লিয়, রাতে হচ্ছে রাসায়নিক, এখানে অতে হচ্ছে আলোক শক্তি, আলোক, যত হচ্ছে যান্ত্রিক শক্তি, তাতে হচ্ছে তাপ শক্তি, শত হচ্ছে সৌরশক্তি, ওইটাই মূলত সৌরশক্তি। এরপর শতে হচ্ছে শব্দ শক্তি, এরপর বিদ্যুৎতে হচ্ছে বিদ্যুৎ শক্তি, আর চুম্বকতে হচ্ছে চুম্বক শক্তি, ঠিক আছে। এই হলো তো মূলত 9টা, আমরা এইভাবে মূলত মনে রাখবো। আমাদের পাঠ্য বইয়ে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমাদের শক্তির রূপ আছে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা এই যান্ত্রিক শক্তি নিয়ে আমরা মূলত কথা বলবো। এই যান্ত্রিক শক্তির 2টা ভাগ আছে, একটা হচ্ছে গতিশক্তি, আর একটা হচ্ছে মূলত বিভব শক্তি। আমাদের প্রায় প্রত্যেকবার যে কোনো বোর্ডে গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা লক্ষ্য করব। আমরা এই জন্য এই গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে আমরা এটা একটু পরে আমরা দেখব। এর আগে আমাদের যেগুলো খুবই সহজ, যেগুলো আমাদের থিওরি, আমরা সেগুলো খালি আগে পড়ে নেব। তাহলে এখানে আমরা সর্বপ্রথম আসি শক্তির বিভিন্ন উৎসের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করি যে শক্তির বিভিন্ন উৎসকে ভাগ করা হয় 2টি ভাগে। শক্তির উৎস, একটা হচ্ছে কি নবায়নযোগ্য, একটা হচ্ছে অনবায়নযোগ্য। নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। এখানে নবায়নযোগ্য আমরা কথা দ্বারাই বুঝতে পারতেছি যে নবায়নযোগ্য মানে কি, বারবার যেটাকে ইউজ করা যায়, অর্থাৎ এটা কোনো বিনাশ নাই, এটা হচ্ছে নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য মানে কি, যেটা একবার ইউজ করলে ওটা কিন্তু আর ইউজ করা যাবে না, ঠিক আছে। আমরা নবায়নযোগ্যের মধ্যে আমরা বলতে পারি এখানে যে সৌরশক্তি একটা নবায়নযোগ্য, কারণ এটা সবসময়, এটা কখনো বিনাশ হয় না।
এরপর আমরা কি বলতে পারি, আমরা জলবিদ্যুতের কথা বলতে পারি। জলবিদ্যুৎ, এটা কি বললাম আমরা, সৌরশক্তি। জলবিদ্যুৎ জিনিসটা কি আমরা কিন্তু মূলত জানি। আমরা যদি জলবিদ্যুতের কথা বলি, যে এখানে জল দিয়ে অর্থাৎ কি পানি দিয়ে কাপ্তাই, মূলত আমরা বলে থাকি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, কি তাই না? অর্থাৎ ওইখানে পানির মাধ্যমে ওইখানে টারবাইন ঘুরিয়ে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে, যা কিন্তু কখনো শেষ হবে না। ঠিক আছে, এরপর আমরা আর একটা বলতে পারি বায়ু বিদ্যুৎ। বায়ু বিদ্যুৎ জিনিসটা কি, অর্থাৎ বায়ু থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আমরা জানি যে চট্টগ্রামের কুতুবদিয়া অঞ্চল, ওইখানে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু আমাদের যে বিদ্যুৎ গুলো আছে, কিংবা আমরা যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করে থাকি, সেই বিদ্যুৎ কিন্তু ওইখানে প্রেরণ করা যায় না, যার কারণে ওইখানে বায়ুর মাধ্যমে টারবাইন ঘুরিয়ে ওইখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যার কারণে এখানে বর্তমান মানুষেরা ওইখানে এই সুযোগ ব্যবহার করছে, যেটা মূলত কিন্তু শেষ হবে না। কারণ বায়ু তো যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ঠিক ততদিন পর্যন্ত বায়ু থাকবে। সুতরাং এগুলোকে আমরা বলতে পারি নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য কোনগুলো? আমরা অনবায়নযোগ্যের মধ্যে বলতে পারি আমরা গ্যাস, তেলের খনি, কয়লা। আমরা জানি গ্যাস বা তেল বা কয়লা যেগুলো হোক, এগুলো মূলত আমাদের প্রাকৃতিক সম্পদ। যদিও আমাদের প্রাকৃতিক সম্পদ, কিন্তু এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যাবে। আমরা জানি আমাদের দিনাজপুরের সবচেয়ে, আমাদের বাংলাদেশের বড় মূলত কয়লার খনি হচ্ছে বড়পুকুরিয়া কয়লার খনি, কি তাই না? তাহলে আমরা বলতে পারি নবায়নযোগ্য হচ্ছে যেগুলো বারবার ইউজ করা যাবে, একবার যদি ব্যবহার করি এগুলো আবার ইউজ করতে পারবো, সেগুলো হচ্ছে কি নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য হচ্ছে যেগুলো একবার ইউজ করলে সেগুলো কি মানে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে কি অনবায়নযোগ্য। আসলে মূলত এখানে আমরা যা একটু খালি বোঝানোর চেষ্টা করলাম, আমাদের বইয়ে যেগুলো আছে আমরা একটু ভালো করে উদাহরণগুলো দেখে নিব। ঠিক আছে, এরপরে আসি আমরা শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা জিনিসটা কি? আমরা কিন্তু জানি যে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে যতটুকু পরিমাণ শক্তি ছিল, ঠিক বর্তমান অবধি ঠিক মূলত ততটুকু শক্তি আছে। কিন্তু এই শক্তিটা বিভিন্ন রূপান্তর হতে পারে, বিভিন্ন শক্তির রূপ নিতে পারে, এটাই মূলত। তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্রটা কি বলতে পারি, যে শক্তির কি সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে বা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। এটি হচ্ছে মূলত আমাদের কি শক্তির নিত্যতা। এবার আসি শক্তি রূপান্তর। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, শক্তি রূপান্তরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা আজকে বিদ্যুৎ ইউজ করতেছি, এই বিদ্যুৎটা উৎপন্ন হয়ে আমরা এলইডি বাল্বের মাধ্যমে বা বিভিন্ন বাল্বের মাধ্যমে আমরা দেখতেছি কি আলো পাচ্ছি, তাই না? সুতরাং এখানে বিদ্যুৎ শক্তিটা কিসের রূপান্তর হচ্ছে? আলো শক্তিতে। আবার কখনো দেখতেছি এটা শব্দ তৈরি করতেছে, সুতরাং ওখানে কি ইউজ হচ্ছে? শব্দ শক্তির রূপে। আবার আমরা আমাদের বাড়ি রান্নার জন্য আমরা যে গ্যাস ইউজ করি, এটা মূলত কি ছিল? রাসায়নিক শক্তি। এটা মূলত কিসে পরিণত হয়েছে? তাপ শক্তিতে। সুতরাং আমরা বলতে পারি যে শক্তির বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তর হয়। এজন্য আমরা আমাদের বইয়ে যেগুলো রূপান্তর আলোচনা করছে, আমরা একটু বইটা ভালো করে পড়ে নিব। এরপর কি আছে? গতিশক্তি। আমাদের মেইন টপিকস হচ্ছে সেই যান্ত্রিক শক্তি নিয়ে। এই যান্ত্রিক শক্তি দুটা ভাগ, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে কি বিভব। এখন আমরা এই গতিশক্তি এবং বিভব নিয়ে কথা বলবো। এবার তাহলে আমরা আসি মূলত যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি এর দুইটা ভাগ, একটা হচ্ছে কি গতিশক্তি, একটা হচ্ছে কি বিভব শক্তি। ঠিক আছে, আমরা সর্বপ্রথম গতিশক্তি নিয়ে কথা বলি। মনে করি এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা এফ বল প্রয়োগ করতেছি, এখানে এফ ফোর্স আমরা দিচ্ছি। ঠিক আছে, এই বস্তুটার আমরা ধরতেছি আদিবেগ হচ্ছে 0। আদিবেগটা কত? 0। এখন আমরা একে আমরা বল প্রয়োগ করার কারণে বস্তুটা মনে করি এখানে আসছে, এখানে এই বস্তুটা এখানে যাচ্ছে। ঠিক আছে, এই সময় আমরা ধরি বস্তুটার ত্বরণ হচ্ছে এ ছিল, এরপরে বস্তুটা মনে করি বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে মূলত এস। ঠিক আছে, আমরা যদি কাজের কথা বলি, আমরা কাজ জিনিসটা কিন্তু জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলে? কাজ বলে। তাহলে আমরা W লিখতে পারি কি এফ এস কস থিটা। এখন কিন্তু এখানে থিটার মানটা কিন্তু আমাদের 0 ডিগ্রি, তাই না? আর 0 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি মান হচ্ছে কি 1।
সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ এস। এখন এখানে এফ বলতে আমরা কি জানি, এফ বলতে কি বল, বল বলতে কি এম এ, তাই না? তাহলে আমরা এফ এর জায়গায় লিখতে পারি এম এ। আর এস এর ক্ষেত্রে আমাদের যেহেতু এস ইকুয়াল টু আমরা গতির সূত্র থেকে দেখেছি যে এস ইকুয়াল টু কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? তাহলে এখানে ইউটি, ইউ এর মানটাকে জিরো, তাই না? তাহলে ইউ যদি জিরো হয় তাহলে এইটুকু ইকুয়াল টু কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এস ইকুয়াল আমরা কি লিখতে পারবো, হাফ এ টি স্কয়ার। তাহলে আমরা এস এর জায়গায় বসাবো কোনটা, এটা বসাবো। তাহলে এটা ইকুয়াল লিখতে পারতেছি হাফ এ টি স্কয়ার। তাহলে এবার আমরা হাফটা একটু সামনে নিয়ে চলে আসছি। তাহলে হাফ এখানে এম এ আর এ গুণ করলে কি হয়, এ স্কয়ার টি স্কয়ার। তাহলে হাফ এম। আমরা গতির সূত্র আরো একটা জানি, ভি ইকুয়াল টু কি জানি, ইউ প্লাস এটি, তাই না? এখন যেহেতু ইউ এর মানটা জিরো, তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারবো, এটি, কি তাই না? তার মানে এটি এর জায়গায় আমরা ভি বসাতে পারবো। তাহলে এখানে যেহেতু এটি, এই এটি এর জায়গায় এর মানে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এর প্রেস স্কয়ার। তাহলে হাফ এম, এটি এর জায়গায় কি বসাতে পারি, ভি, সুতরাং কি হবে, ভি স্কয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার। এটা যেহেতু একটা বস্তু, এই বস্তুকে আমরা গতিশীল করতেছি, অর্থাৎ বস্তুটা গতির জন্য এই শক্তিটা কিন্তু পাচ্ছে, বা এই কাজটা তার কি হচ্ছে, কি তাই না? তাহলে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে তার কি, গতিশক্তি, ঠিক আছে? বা এই কাজটা কি বলবো আমরা, গতি শক্তি বলবো। এখন এই গতিশক্তি মূলত এটাকে প্রকাশ করা হয়ে থাকে ই কে দ্বারা। ই কে, ই কে এটা এজন্য ইউজ করা হয়, ই কে কেতে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে কি গতি শক্তি, কি ঠিক আছে? তাহলে অথবা তোমাদের বইয়ে মূলত এটাকে টি দ্বারা প্রকাশ করছে, বড় হাতের টি দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা গতি শক্তিকে প্রকাশ করতে পারি কি দ্বারা, ই কে দ্বারা, অথবা এটা কি দ্বারা, টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ই কে বা টি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এখন এখানে এমটা হাফটা মূলত কি, ধ্রুবক। আমরা এখান থেকে টি বা ই কে ইকুয়াল টু কি লিখতে পারি, ভি স্কয়ার। এখন এখান থেকে আমরা আরো কিছু বলতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে কোনো বস্তুর যদি আমরা এই গতিশক্তি যদি দ্বিগুণ করতে চাই, তাহলে আমাদের বেগ কতটুকু হবে, ঠিক আছে? এখানে গতিশক্তি দ্বিগুণ, তার মানে কি গতিশক্তি কি হবে, 2 হবে। তাহলে 2 ইকুয়াল টু কি, ভি স্কয়ার। তাহলে অতএব আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, √2। আমাদের মতো এমসিকিউ আসে, যদি গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় বেগ কত গুণ হবে, অথবা বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কতটুকু হবে, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে দেখব। তাহলে এখানে কি আমাদের ভি ইকুয়াল টু তাহলে কি হবে, √2 গুণ। তাহলে যদি ই কে অর্থাৎ কি আমাদের গতিশক্তি যদি 2 গুণ হয়, আমাদের বেগ হবে কয় গুণ, √2 গুণ। এখন যদি আমাদের বেগ যদি দ্বিগুণ করি, ই কে বেগ কয় গুণ, 2 গুণ, তাহলে কি 2 দিব, 2 এর উপর কি দিব, স্কয়ার দিব। তাহলে আমাদের ই কে ইকুয়াল টু কয় গুণ হবে, 4 গুণ। তাহলে যদি আমাদের বেগ যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ 2 যদি আমাদের বাড়ানো হয়, তাহলে আমাদের গতিশক্তি কয় গুণ হবে, 4 গুণ হবে, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। আমরা এই সূত্রটিকে আরো একটি আমরা সম্পর্কে দেখব, সেটা হচ্ছে আমাদের ভরবেগ সম্পর্কিত অনুযায়ী আমরা দেখব। আমরা গতিশক্তি ইকুয়াল টু কি দেখলাম, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে ই কে ইকুয়াল টু আমরা একটু যদি লক্ষ্য করি, আমরা ভরবেগ ইকুয়াল টু আমরা কি জানি, ভরবেগ, ভর গুণন কি বেগ, তাই না? তাহলে ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে কি এম ভি। ভরবেগকে মূলত পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এম ভি। তাহলে আমরা যদি একটু যদি লক্ষ্য করি এখানে এই এম ভি, আমরা এই এম ভি এর জায়গায় আমরা পি বসাতে পারবো কিনা, জিনিসটা কিন্তু এমন হচ্ছে যে এখানে এখন তাহলে আমরা এখানে পি ইকুয়াল টু যেহেতু এম ভি পাচ্ছি, তাহলে এম ভি এর জায়গায় আমরা পি মানে কি ভরবেগ, আমরা এটা ইউজ করতে পারি। এখন এই যে এখানে আছে এম ভি স্কয়ার, এম এর উপরে কিন্তু স্কয়ার নাই, এজন্য আমরা একটা কাজ করব, দুইটাকে আমরা বর্গ আকারে নিয়ে আসার জন্য আমরা একটা নিচে এম দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে আর উপরে গুণ দিয়ে দিব। তাহলে এখানে হাফ,
আমরা যদি এখানে এম স্কোয়ার নিই আর নিচে এম দ্বারা আমরা ভাগ দিচ্ছি, তাহলে এম এম মূলত কাটা যাবে, আগের এমটা কিন্তু মূলত থাকবে, কি তাই না? তাহলে এখানে কি আছে, একটা কি আছে ভি স্কয়ার, তাহলে এখানে 1/2 এম, আর এখানে কি এম ভি এর উপর কি স্কয়ার, তাই না? তাহলে এখানে এম ভি বলতে কি পি, সুতরাং কি লিখতে পারি পি স্কয়ার ভাগ কি হবে 2m ই কে। তাহলে আমাদের ই কে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আবার পি স্কয়ার ভাগ 2m। এটাও আমরা কিন্তু মনে রাখবো, এটা দিয়ে অনেক সময় এমসিকিউ অথবা কিন্তু আমাদের বড় প্রশ্ন মূলত আসে থাকে, ঠিক আছে? শক্তি উপপাদ্য জিনিসটা হচ্ছে মূলত গতিশক্তি থেকেই। আমরা গতিশক্তি একটু আগে আমরা মূলত দেখছিলাম যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুর উপর যখন আমরা এফ বল মানে প্রয়োগ করছি তখন বস্তুটা মূলত এখানে গেছে, তাই না? তখন এখানে মূলত ইউ ছিল কত 0, ত্বরণ ছিল মূলত এ, আর দূরত্ব ছিল আমাদের কি এস। আমরা এখান থেকে এটা বের করেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু কি করছিলাম আমরা এফ এস করেছিলাম, তাই না? এখন আমরা ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি, ইউ স্কয়ার প্লাস কি 2s, তাই না? তাহলে এখানে 2as ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, না? বা s ইকুয়াল টু কি লিখতে পারি এখানে ভি স্কয়ার মাইনাস কি ইউ স্কয়ার ভাগ কি 2a, তাই না? তাহলে এখানে যদি আমরা আলাদাভাবে লিখতে চাই তাহলে কি লিখতে পারি হাফ 2a ভি স্কয়ার মাইনাস কি ইউ স্কয়ার, তাহলে 1/2a ভি স্কয়ার মাইনাস হাফ 1/2a ইউ স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে f বলতে মূলত আমরা কি জানি এম এ, f বলতে কি এম এ, আর s এর জায়গায় আমরা কি এটা বসাতে পারি, তাহলে s ইকুয়াল টু আমরা বসাতে পারি হাফ a ভি স্কয়ার মাইনাস হাফ a ইউ স্কয়ার। তাহলে যদি আমরা এই এম এটা এদের সাথে গুণ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি হাফ এম এ মূলত কাটা হবে, তাহলে কি ভি স্কয়ার মাইনাস হাফ এম এ কাটা, তাহলে কি হবে ইউ স্কয়ার ডাব্লিউ ইকুয়াল টু, ঠিক আছে? এই যে এখানে ডাব্লিউ বলতে কি কৃতকাজ, ঠিক আছে? তাহলে কৃতকাজ ইকুয়াল টু আমরা যদি একটু লক্ষ্য করি এই হাফ এম ভি স্কয়ার হাফ এম ইউ স্কয়ার, যদি আমাদের এটা কি আদি গতিশক্তি বলতে পারি না, এটাও কিন্তু গতিশক্তি, আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে কি গতিশক্তি, তাহলে হাফ এম ইউ স্কয়ার এটা ছিল মূলত কি আদি গতিশক্তি, এটা হচ্ছে কি পরবর্তী গতিশক্তি, কি ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি গতিশক্তির পরিবর্তন, কি তাই না? এটা কি ইউ ছিল, এটা মূলত আগে কি ছিল ইউ ছিল, আর এটা পরে কি হয়েছে ভি হয়েছে, এটার ক্ষেত্রে এটা হলো ইউ ছিল, এটা কি ছিল ভি হয়েছে, তাই না? তাহলে এটা ইউ ছিল, এটা কি ভি ছিল, তাহলে এটার ক্ষেত্রে কি পাচ্ছি হাফ এম ইউ স্কয়ার, এটা কি ভি স্কয়ার, এদের পরিবর্তন মানে কি ভি মাইনাস ইউ, সুতরাং আমরা কি বলতে পারি ভি মাইনাস ইউ, সুতরাং কি গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকাজ ইকুয়াল টু কি লিখতে পারি গতিশক্তির পরিবর্তন, এই কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটাই মূলত হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। তাহলে কাজ শক্তি উপপাদ্য জিনিসটা কি যে কৃতকাজ ইকুয়াল টু কি হবে আমাদের গতিশক্তির পরিবর্তন। এখন এটার একটা উদাহরণ যদি আমরা বলতে চাই, উদাহরণটা কেমন হবে মনে করি এই বস্তুটা সর্বপ্রথম মনে করি তার কাজ ছিল মূলত 60 জুল বা শক্তি কি ছিল 60 জুল, পরবর্তীতে সেটা বাড়ে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে কত 100 জুল, তাহলে এখানে কৃত কাজ কতটুকু হইল, আমরা বলছি কি যে এদের কি পরিবর্তন, তাই না? তাহলে আমাদের ছিল কি 60 হয়েছে কত 100, তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে 40, না? তাহলে কৃত কাজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে 40। আমরা এই সূত্রটাকে আরেকভাবে দেখতে পারি, সেটা আমরা কি জানি ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি ইউ স্কয়ার প্লাস 2s, আমরা যদি হাফ এম দ্বারা গুণ করে দেই তাহলে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কি হাফ এম ইউ স্কয়ার প্লাস হাফ এম 2as, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার প্লাস 2 মূলত কাটা, তাহলে কি পাচ্ছি এম এ এস, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার প্লাস এম এ এস, আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি এফ এ এস, এফ বলতে কি এম এ, তাহলে কি এম এ এস, ডাব্লিউ ইকুয়াল টু কি বসা যায় এম এ এস, সুতরাং এখানে কি লিখতে পারি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে হাফ এম ভি স্কয়ার মাইনাস কি হাফ এম ইউ স্কয়ার, এটাই মূলত হচ্ছে আমাদের কি কাজ শক্তি উপপাদ্য। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। এবার আমরা কথা বলবো মূলত বিভব শক্তি নিয়ে। বিভব শক্তি
মনে করি কোন একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে মনে করি একটা বাড়ির ছাদ, এটা ঠিক আছে। এই বস্তুটাকে আমরা এক অবস্থান, এই অবস্থান থেকে তাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে বস্তুটা মূলত কিছু এখানে ছিল, এখান থেকে তাকে এখানে নিয়ে যাচ্ছে। মনে করি বস্তুটার ভর ছিল আমাদের মনে করি এম ছিল, ঠিক আছে। আর যেহেতু বস্তুটা এক অবস্থান থেকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, কোন একটা বস্তুকে আমরা বারবার বলি যে কোন একটা বস্তুকে যখন উপরে নিয়ে যাবো অথবা নিচে নিয়ে যাবো, তখন তার মধ্যে মূলত কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করে, অর্থাৎ জিটা কিন্তু হিসাব হয়। তাহলে এর মধ্যে যে অভিকর্ষ, এর মধ্যে কি তাহলে আছে, অভিকর্ষ ত্বরণ আছে কিন্তু। এরপরে যেহেতু একটা উচ্চতা কাজ করতেছে, আমরা ধরে নিলাম এখান থেকে এটুকু পর্যন্ত উচ্চতা হচ্ছে কি এইচ, ঠিক আছে। বিভব শক্তি জিনিসটা হচ্ছে যে কোন একটা বস্তু যে অবস্থায় বা অবস্থানে আছে, তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে যে শক্তিটা থাকে, ঠিক আছে, তার যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে মূলত কি বিভব শক্তি। তাহলে কোন একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে কি বিভব শক্তি। এই বিভব শক্তি মূলত ইপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ইপি দ্বারা। আমরা যদি আগে চিন্তা করি যে এই বস্তুটাকে আমরা এখান থেকে এই যে উপরে নিয়ে যাচ্ছি, ছাদে নিয়ে যাচ্ছি, তাহলে তার কাজ কতটুকু হচ্ছে, তাহলে কাজ আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, এফ এস, তাই না, এফ এস। এখন এখানে এফ বলতে কি বসাবো আমরা, যেহেতু উচ্চতা কাজ করতেছে সুতরাং কি বসাবো, এম জি। আমরা আগে মূলত এফ এর জায়গায় কি ইউজ করতাম, এম এ, এবার কি এম জি। তাহলে এখানে কি বসাবো, এম জি। আর এস বলতে কি ছিল, আমাদের দূরত্ব ছিল, তাই না। আর এখানে যেহেতু উচ্চতা কাজ করতেছে, সো আমরা এই এস এর জায়গায় কি বসাবো, এইচ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, এম জি এইচ। তাহলে এই যে কাজটা যে হচ্ছে, এটা কি বস্তুটাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাওয়ার কারণে, সুতরাং এটাকে বলতে পারি আমরা পটেনশিয়াল এনার্জি, মানে কি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইপি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম জি এইচ, ঠিক আছে। আমরা এখানে ইপি সমানুপাতিক দিতে পারি কিন্তু এইচ, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কোন বস্তুর উচ্চতা যত বেশি হবে তার বিভব শক্তি কিন্তু তত বেশি হবে, ঠিক আছে। আমরা এর আমরা মূলত আগামী দিন মূলত বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কিত আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।